সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং পিএসজেটের আঙ্গিনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে যে টপিকসটা নিয়ে ক্লাস করব সেটা হলো 2023-24 সেশনে যে সকল শিক্ষার্থী বন্ধুরা ডুয়েট অ্যাডমিশন পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের ক্ষেত্রে ফিজিক্সের নতুন একটা পার্ট যুক্ত হয়েছে, যেটা মোটামুটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেটা হলো মডার্ন ফিজিক্স। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথমেই কিন্তু এই মডার্ন ফিজিক্স সম্পর্কে জানতে হবে আর কি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি মডার্ন ফিজিক্স সম্পর্কে জানতে চাই তাহলে আমাদের একটু পূর্বে ফিরে যেতে হবে। তো 19 শতাব্দীর পূর্বে যে ফিজিক্সটা সম্পর্কে আমরা জেনেছি সেইটার নাম ছিল আমাদের ক্লাসিক্যাল ফিজিক্স, এবং 19 শতাব্দীর পর যে ফিজিক্সটা সম্পর্কে আমরা জেনেছি সেটার নাম ছিল আমাদের মডার্ন ফিজিক্স। এখানে ক্লাসিক্যাল ফিজিক্স এবং মডার্ন ফিজিক্স সম্পর্কে আমরা তিনটা বেসিক পার্থক্য জানবো আর কি। তো প্রথম পার্থক্যটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ফিজিক্সের ভিতরে কী কী পার্ট রয়েছে, এবং দ্বিতীয়ত জানবো আমাদের মডার্ন ফিজিক্সের ভিতরে কী কী পার্ট রয়েছে। এবং 2 নম্বরে আমরা বলতেছি যে ক্লাসিক্যাল ফিজিক্সটা আমরা কোথায় অ্যাপ্লাই করব এবং মডার্ন ফিজিক্সটা আমরা কোথায় অ্যাপ্লাই করব। এবং পরিশেষে আর একটা বিষয় জানবো, সেটা হলো ক্লাসিক্যাল ফিজিক্সের সীমাবদ্ধতা কোথায় এবং মডার্ন ফিজিক্সের সীমাবদ্ধতা কোথায় আর কি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি প্রথমে আসি এই ক্লাসিক্যাল ফিজিক্সের কথায় আর কি, তো সেখানে আমরা কি কি পার্ট দেখতে পাবো আর কি। তাহলে সেখানে যদি দেখি তাহলে গতি, বল, কাজক্ষমতা, শক্তি, মহাকর্ষ, অভিকর্ষ, স্থিতিস্থাপকতা, এই সকল পার্টগুলোই আমার ক্লাসিক্যাল ফিজিক্সের অন্তর্ভুক্ত। এখন যদি আমরা মডার্ন ফিজিক্সের দিকে একটু লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো সেখানে ইলেকট্রন ও ফোটন, পরমাণু এবং আপেক্ষিকতার তত্ত্ব, এই সকল পার্টগুলো আমার মডার্ন ফিজিক্সের অন্তর্ভুক্ত আর কি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ক্লাসিক্যাল ফিজিক্স সম্পর্কে দুইজন ভদ্রলোক, বিজ্ঞানী নিউটন এবং বিজ্ঞানী গ্যালিলিও, এই ক্লাসিক্যাল ফিজিক্স সম্পর্কে মতবাদ দিতে গিয়ে তারা বলেছে যে এখানে দৈর্ঘ্য, ভর এবং সময়ের কখনো পরিবর্তন হয় না। তারা বলেছেন যে এখানে দৈর্ঘ্য, ভর এবং সময় সব সময় কনস্ট্যান্ট থাকবে। যদি এই বিষয়টা আমরা যদি একটু এক্সাম্পলের মাধ্যমে বুঝতে চাই, ধরেন একটা বস্তুর ভর পৃথিবীতে 10 কেজি আছে আর কি। এই বস্তুটাকে আপনি যদি চাঁদে নিয়ে যান বা অন্য কোনো গ্রহে নিয়ে যান তাহলে কিন্তু আপনি ওই বস্তুর ভরটা 10 কেজিই পাবেন আর কি। এবং আমরা যদি দৈর্ঘ্যের ক্ষেত্রে বলি, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার কাছে 1 মিটার দৈর্ঘ্যটা যতটুকু মনে হবে ঠিক আপনার কাছেও কিন্তু ঠিক ততটুকুই মনে হবে। এবং সময়ের কথা যদি আমরা একটু বলি তাহলে আমার কাছে 1 ঘন্টার সময়ের ব্যাপ্তি যতটুকু মনে হবে ঠিক ততটুকুই কিন্তু আপনার কাছেও মনে হবে। এই জন্য বিজ্ঞানী নিউটন এবং গ্যালিলিও বলেছে যে আমাদের ক্লাসিক্যাল ফিজিক্সে আমাদের দৈর্ঘ্য, ভর এবং সময় অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। কিন্তু অপর দিকে যদি আমরা লক্ষ্য করি এই মডার্ন ফিজিক্সে বিজ্ঞানী আইনস্টাইন, একজন ভদ্রলোক বলেছেন, সেটা হলো বিজ্ঞানী আইনস্টাইন। তো আইনস্টাইন যখন বললেন যে এখানে দৈর্ঘ্য, ভর এবং সময় সবগুলোই আপেক্ষিক, সবগুলোরই পরিবর্তন সম্ভব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখব যে আজকের ক্লাসে কিভাবে এই তিনটা জিনিসের পরিবর্তন হয় আর কি। তো দ্বিতীয় পার্থক্যে যদি আমরা যাই, ক্লাসিক্যাল ফিজিক্সটা আমরা কোথায় অ্যাপ্লাই করব। তো ধরেন আমাদের পরিবেশের চারপাশে যে সকল বস্তুগুলা দেখতে পাই এবং যে সকল বস্তুগুলার গতি আমরা অনুমান করতে পারি, কেবলমাত্র সে সকল ক্ষেত্রেই কিন্তু আমরা এই ক্লাসিক্যাল ফিজিক্সটা অ্যাপ্লাই করতে পারবো। আমরা যদি মডার্ন ফিজিক্সের দিকে লক্ষ্য করি তাহলে এটা কোথায় অ্যাপ্লাই করতে পারবো। ধরেন যে সকল বস্তুগুলো এতই ক্ষুদ্র আর কি, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কণা, সে সকল বস্তু এবং যে সকল বস্তুর বেগ উচ্চ গতি সম্পন্ন আর কি। তাহলে উচ্চ গতি সম্পন্ন, এখানে এই উচ্চ গতি সম্পন্ন বলতে আমি কি বোঝাচ্ছি, যে সকল বস্তুর বেগ প্রায় আলোর বেগের কাছাকাছি। যেমন আলোর বেগ কত, প্রায় 30 কোটি মিটার পার সেকেন্ড। তাহলে যে সকল বস্তু অতি ক্ষুদ্র এবং যে সকল বস্তুর বেগ প্রায় আলোর বেগের কাছাকাছি, আমরা কেবলমাত্র সেই সকল ক্ষেত্রেই কিন্তু এই মডার্ন ফিজিক্সটা অ্যাপ্লাই করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরিশেষে জানবো যে আমাদের এই ক্লাসিক্যাল ফিজিক্সের সীমাবদ্ধতা কোথায় আর কি।
তো ক্লাসিক্যাল ফিজিক্স তখনই অ্যাপ্লাই করতে পারবো আমাদের পরিবেশের চারপাশে যে সকল বস্তু দেখতে পাচ্ছি এবং যাদের গতি আমরা অনুমান করতে পারতেছি সে সকল বস্তুগুলোর ক্ষেত্রে এই আমরা কিন্তু এই বিজ্ঞানী নিউটন এবং বিজ্ঞানী গ্যালিলিও তাদের নিজস্ব মতামত দিতে গিয়ে এই সূত্রগুলো অ্যাপ্লাই করেছেন আর কি। যদি আমরা সেই সূত্রগুলোর দিকে একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এফ ইকুয়াল টু এম এ, তারপরে এস ইকুয়াল টু ভিটি এবং ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি। তো এই সকল সূত্রগুলা কিন্তু আমাদের ক্লাসিক্যাল ফিজিক্সের ক্ষেত্রেই খাটে আর কি। কেমন? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি মডার্ন ফিজিক্সের দিকে দেখি তাহলে এর সীমাবদ্ধতা কোথায় আর কি। তো মডার্ন ফিজিক্সটা হচ্ছে কখন আমরা অ্যাপ্লাই করতে পারি বলুন তো? তো এই মডার্ন ফিজিক্সটা আমরা অ্যাপ্লাই করতে পারি যে সকল বস্তুগুলো অতি ক্ষুদ্র এবং যাদের বেগ প্রায় আলোর বেগের কাছাকাছি, তখনই কিন্তু আমরা মডার্ন ফিজিক্সটা অ্যাপ্লাই করতে পারি। এবং এই সকল বস্তুগুলোর ক্ষেত্রে কিন্তু তাহলে আমরা এই ক্লাসিক্যাল ফিজিক্সের যে সূত্রগুলো আমরা তিনটা দেখলাম, এই সূত্রগুলো কিন্তু এইগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ এখানে বস্তুগুলো ছিল অতি ক্ষুদ্র, যেগুলো খালি চোখে আমরা দেখতে পারি না আর কি, এবং বস্তুগুলোর বেগ প্রায় আলোর বেগের কাছাকাছি ছিল। সেই জন্য আমাদের এই ক্লাসিক্যাল ফিজিক্সের যে সূত্রগুলো ছিল সেগুলো আমরা মডার্ন ফিজিক্সে অ্যাপ্লাই করতে পারবো না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা ক্লাসিক্যাল ফিজিক্স এবং মডার্ন ফিজিক্স সম্পর্কে আমরা বেসিক তিনটা পার্থক্য জানলাম। তো মোটামুটি একটা ধারণা এখানে আমরা শিখতে পারলাম যে ক্লাসিক্যাল ফিজিক্সটা কী জিনিস এবং মডার্ন ফিজিক্সটা কী জিনিস আর কি। তো বিজ্ঞানী আইনস্টাইন এই মডার্ন ফিজিক্স সম্পর্কে তার নিজস্ব মতামত দিতে গিয়ে তিনি বলেছেন যে এখানে কিন্তু দৈর্ঘ্য, ভর এবং সময় সবগুলোই আপেক্ষিক, এগুলো কিন্তু পরিবর্তন সম্ভব আর কি। তাহলে একটা বিষয় আপনি মনে করেন যে সকল বস্তুগুলোর পরিবর্তন আমার সম্ভব, ঠিক আছে, তাহলে এই পরিবর্তনটা আমাকে কিন্তু কোনো একটা বস্তুর রেসপেক্টেই তুলনা করতে হবে, তাই না? তাহলে সেই বিষয়টাকে আমরা কি বলবো? তাহলে সেই জিনিসটাকে আমরা বলতেছি প্রসঙ্গ কাঠামো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যদি নেক্সট আসি যে প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি জিনিস আর কি। তো আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে প্রিয় শিক্ষার্থী বন্ধু, যে প্রসঙ্গ কাঠামো কাকে বলে আর কি। তো আমরা জানি যে যার সাপেক্ষে কোনো বস্তুর স্থিতি ও গতি নির্ণয় করা হয় তাকেই প্রসঙ্গ কাঠামো বলে। যদি এই সংজ্ঞাটা যদি আমরা উদাহরণের রেসপেক্টে শিখতে যাই বা বলতে যাই তাহলে কেমন হবে? ধরেন এখানে স্মার্ট বোর্ড আছে, তো আমি এখানে দাঁড়িয়ে আছি, তাহলে কিন্তু আপনারা কিন্তু সহজেই বলতে পারতেছেন যে আমি স্মার্ট বোর্ডের সাপেক্ষে কিন্তু স্থিতিশীল, আমার যেহেতু অবস্থানের পরিবর্তন হচ্ছে না। এখন যদি আমার অবস্থান আমি যদি সামনে একটু এগিয়ে যাই তাহলে কিন্তু আপনারা সহজেই বলতে পারবেন যে আমি এই স্মার্ট বোর্ডের সাপেক্ষে গতিশীল। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে সংজ্ঞাটা কি শিখলাম যে যার সাপেক্ষে কোনো বস্তুর স্থিতি ও গতি নির্ণয় করা হয় তাকেই প্রসঙ্গ কাঠামো বলে, এবং এক্সাম্পলের মাধ্যমে সেটা আমরা দেখলাম। যদি আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলি আর কি, ধরেন আমাদের পরিবেশের চারপাশে যে সকল বস্তুগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো বস্তুর গতি কতই হবে, আর ধরেন 30 মিটার পার সেকেন্ড। তাহলে একটা বস্তু যখন বা একটা বাইক যখন আপনার সামনে দিয়ে 30 মিটার পার সেকেন্ড বেগে দ্রুত গতিতে যাবে, তখন আপনার কাছে কিন্তু মনে হবে অনেক গতিতে যাচ্ছে, তাই না? তাহলে একটা চাঁদের কথা আপনি লক্ষ্য করেন, সেখানে চাঁদ কিন্তু প্রায় 1000 মিটার পার সেকেন্ড বেগে তার নিজ কক্ষপথে পরিভ্রমণ করতেছে আর কি, তাই না? তো তাহলে এই বিষয়টা যদি আমি একটা গল্পের মাধ্যমে বলতে চাই, ধরেন আপনি এবং আপনার প্রিয়জন একটা বিল্ডিং এর সাথে বসে পূর্ণিমার চাঁদ দেখতেছেন। তো দেখতে দেখতে হঠাৎ করে লক্ষ্য করলেন যে এই চাঁদের কোনো অবস্থানে পরিবর্তন হচ্ছে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের যদি আমি প্রশ্ন করি এখন আমি কেন তাহলে এখানে বলতে পারতেছি না যে চাঁদটা আসলে কি গতিশীল না স্থিতিশীল, অথচ কিন্তু এখানে চাঁদ তার নিজস্ব গতিপথে 1000 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই জন্য এখানে বলতে পারতেছি না, কারণ আমার ওখানে প্রসঙ্গ কাঠামো ধরার মতো কোনো একটা ওয়ে ছিল না আর কি। তো যার সাপেক্ষে আমি নির্ণয় করবো যে ওই চাঁদটা আসলে কি গতিশীল অবস্থা আছে না স্থিতিশীল অবস্থায় আছে, যার কারণে এখানে প্রসঙ্গ কাঠামো না থাকার কারণে কিন্তু আমি বলতে পারতেছি না।
তো এখন ধরে ওই চাঁদের পাশে একটা তারা আছে, তাহলে কিন্তু এখন আপনি সহজে বলতে পারবেন যে তারার সাপেক্ষে যদি চাঁদটা একটু দূরে যায় তাহলে কিন্তু আপনি বলতে পারবেন যে তারার সাপেক্ষে চাঁদ গতিশীল। যদি চাঁদের অবস্থানের পরিবর্তন না হয় তাহলে বলতে পারবেন কিন্তু ওই তারার সাপেক্ষে চাঁদটা স্থিতিশীল। তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিসও শিখলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে প্রসঙ্গ কাঠামো ব্যতীত কোনো বস্তুর স্থিতি এবং গতি নির্ণয় করা সম্ভব না আর কি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখতেছি যে প্রসঙ্গ কাঠামো আমার দুই প্রকার। এক নম্বর হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো এবং দুই নম্বর হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। এখন প্রথমেই যদি আসি যে জড় প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কিন্তু এখানে এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা গাছ দেখতে পাচ্ছেন আর এখানে একটা বালক দেখতে পাচ্ছেন। তাহলে এখান থেকে এই গাছ থেকে বালক ভি সমবেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে, তাহলে কিন্তু আপনি কিন্তু সহজেই বলতে পারতেছেন যে ওই গাছটার রেসপেক্টে এই বালকটা গতিশীল। তাহলে যার সাপেক্ষে আমি বলতে পারতেছি সেইটাই আমার প্রসঙ্গ কাঠামো। এখন এখানে এই প্রসঙ্গ কাঠামোর কিন্তু অবস্থানের পরিবর্তন হচ্ছে না, তাহলে আমরা কিন্তু এই প্রসঙ্গ কাঠামোকে জড় প্রসঙ্গ কাঠামো বলতে পারি। এখন যদি আসি যে অজড় প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধরে আমি একটা বাইক নিয়ে একটা দ্রুত গতিতে যাচ্ছি, একটা ফ্রেন্ড আমার সামনে দাঁড়িয়ে আছে। তো আমি যদি একটা বাইক নিয়ে তার দিকে এগিয়ে যাই তাহলে আমার রেসপেক্টে আমার বন্ধুটা কিন্তু স্থির মনে হবে, তাই না? তাহলে আমরা এখানেও বলতে পারলাম যে প্রসঙ্গ কাঠামো স্থিরও থাকতে পারে, প্রসঙ্গ কাঠামো আমার গতিশীলও থাকতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা প্রসঙ্গ কাঠামো সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা হইল এবং এখানে জড় প্রসঙ্গ কাঠামো শিখলাম, অজড় প্রসঙ্গ কাঠামো শিখলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই প্রসঙ্গ কাঠামো শিখার একটাই উদ্দেশ্য ছিল, আমাদের বিজ্ঞানী আইনস্টাইন কি বলেছেন যে দৈর্ঘ্য, ভর এবং সময় এগুলো সবগুলোই আপেক্ষিক, এগুলো সবগুলোরই পরিবর্তন হয়। তাহলে কার সাপেক্ষে এগুলো পরিবর্তন আমরা নির্ণয় করব? এই প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে আমরা নির্ণয় করব, যার কারণে আমরা প্রসঙ্গ কাঠামো সম্পর্কে একটু ধারণা জেনে নিলাম আর কি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখন পড়ব আপেক্ষিকতার ফলাফল। তো এখানে ফলাফল বলতে আমরা কি বুঝি? তো ফলাফল বলতে কিন্তু আমরা সবসময় আউটপুটকেই বুঝি আর কি, সর্বদা কিন্তু আউটপুট যেটা বের হবে সেটাই আমার ফলাফল, তাই না? তো এখানে আপেক্ষিক কথা লেখার কারণ কি, তাই না? তো এখানে দেখেন আপেক্ষিকতার ফলাফল কিন্তু আমরা জানি একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে ভর। এই ফলাফল বা আউটপুট হিসাবে কিন্তু আমি এই তিনটা জিনিসই পাবো। কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন কি বলেছেন যে এই দৈর্ঘ্য, ভর এবং সময় সবগুলোই আপেক্ষিক, সেই জন্য এই কন্টেন্টের নাম হয়েছে আপেক্ষিকতার ফলাফল বা আপেক্ষিকতার তত্ত্ব আর কি। কেমন? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে এই আপেক্ষিকতার ফলাফল বলতে দৈর্ঘ্য, ভর এবং সময়ের কিরকম পরিবর্তন হচ্ছে আমরা সেটাই জানবো। তো আমরা যদি দেখি, লক্ষ্য করি যে দৈর্ঘ্যের কিরকম পরিবর্তন হবে, দেখবো এখানে আজকের ক্লাসে দেখবো যে দৈর্ঘ্যটা অলওয়েজ সংকোচন ঘটবে এবং সময়ের কিরকম হবে, সময়ের পরিবর্তন হবে এবং ভরটার কিরকম হবে এবং ভরটার এখান থেকে যদি ভরটার আমরা বৃদ্ধি ঘটবে আর কি। তো মোটামুটি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু আপেক্ষিকতার ফলাফল বলতে দৈর্ঘ্যের সংকোচন, সময়ের পরিবর্তন এবং ভর বৃদ্ধি এই তিনটা জিনিস জানবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই শিখব দৈর্ঘ্য সংকোচন, যেটা আমরা ইংরেজিতে বলতেছি লেন্থ কন্ট্রাকশন। তো আমরা এই জিনিসটা করতে গেলে আমাকে প্রথমেই জানতে হবে যে দৈর্ঘ্য সংকোচন বিষয়টা কি আসলে। তো ধরেন আমার হাইট এখানে 5 ফিট 6 ইঞ্চি, যদি আমি গতিশীল অবস্থায় বা কোনো একটা জায়গায় যাত্রা করি বা মহাকাশে যদি যাত্রা করি, তখন যদি আমার দৈর্ঘ্যটা পরিমাপ করা হয় তখন আমার পাওয়া যাবে শুধুমাত্র 5 ফিট। এই যে আমার হাইট ছিল 5 ফিট 6 ইঞ্চি, কিন্তু গতিশীল অবস্থায় পরিমাপ যখন করলাম তখন আমার হয়ে যাচ্ছে 5 ফিট। এই যে আমার দৈর্ঘ্যটা সংকোচন হয়ে গেল, এটা কি আদৌ সম্ভব? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা আসলেই সম্ভব এবং কিভাবে সম্ভব সেটা আমরা আজকের ক্লাসে দেখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে দৈর্ঘ্য সংকোচন মানে কি, দৈর্ঘ্যটা আমার ছোট হয়ে আসবে। তাহলে এখানে দেখেন
আমরা সবাই দেখতে পাচ্ছি যে এখানে আমার দুইটা কাঠামো আছে, একটা হচ্ছে বালিকার কাঠামো আর একটা হচ্ছে বালকের কাঠামো। তো এই বালিকার কাঠামোকে আমরা বলতেছি এস কাঠামো এবং বালকের কাঠামোকে আমরা বলতেছি এস প্রাইম কাঠামো। এবং আরেকটা জিনিসও আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা প্লেন আছে, এখানে একটা প্লেন আছে, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি যদি বলি যে এখানে বালিকার কাঠামো থেকে এই বালক এবং এই প্লেনটা একই বেগে সামনের দিকে অগ্রসর হবে, তাহলে কি ঘটনা হবে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে বালিকার কাঠামো থেকে যদি এই বালক এবং প্লেনটা ভি বেগে, এই যে এখানে ভি বেগ দেখতে পাচ্ছি, মানে একই বেগ আর কি, একই বেগে যদি তারা দুইজন সামনের দিকে অগ্রসর হয়, তাহলে আমরা কি দেখতে পাবো? দেখেন যে এই বালিকার কাঠামো থেকে যখন এই বালক এবং এই প্লেনটা সামনে ভি বেগে একটু দূরে এগিয়ে যাবে, তখন যদি আমি এই বালককে জিজ্ঞেস করি, এই বালক তোমার রেসপেক্টে এই প্লেনের কি অবস্থা দেখতেছো, তখন বালকটা বলবে যে আমার সাপেক্ষে প্লেনটা স্থিতিশীল মনে হচ্ছে। কারণটি কি? এখানে বালকের বেগ এবং প্লেনের বেগটা একই ছিল, এই একই থাকার কারণে এই বালকের কাছে এই প্লেনটা স্থিতিশীল মনে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টা যদি আমরা একটা উদাহরণের রেসপেক্টে দেখতে চাই, ধরেন আপনি এবং আপনার বন্ধু দুজন মিলে ট্রেনে ভ্রমণ করতেছেন, তাহলে বলেন এখানে ট্রেনের বেগ যা, আপনার এবং আপনার ওই ফ্রেন্ডের বেগও তাই, তাহলে কিছু দূর যাওয়ার পর আপনি কি আপনার ওই ফ্রেন্ডকে গতিশীল অবস্থায় দেখতে পাবেন? না বন্ধুরা, আমি কিন্তু ওই আমার ফ্রেন্ডকে স্থিতিশীল অবস্থায় দেখতে পাবো। তাহলে কেন আমরা স্থিতিশীল অবস্থায় দেখতে পাবো? কারণ আমাদের দুইজনের বেগ একই ছিল, যার কারণে আমরা একে অপরের রেসপেক্টে স্থিতিশীল মনে হবে আর কি। তো অবিকলভাবে আমরা এখানেও সেই জন্য বলতে পারি যে এই বালকের আর প্লেনের বেগ একই থাকার কারণে আমার এই বালকটার কাছে এই প্লেনটা স্থিতিশীল মনে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমি এই বালিকাকে এখন জিজ্ঞেস করি বা প্রশ্ন করি, এই বালিকা তোমার কাছে প্লেনটা কি মনে হচ্ছে, তখন কিন্তু সেই বালিকাটা বলবে যে আমার কাছে এই প্লেন এবং এই বালক দুটাই কিন্তু আমার গতিশীল মনে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এখানে দেখলাম যে বালিকার সাপেক্ষে প্লেনটা গতিশীল ছিল আর বালকের সাপেক্ষে প্লেনটা স্থিতিশীল ছিল। এখন আমরা কি করব? এই প্লেনের দৈর্ঘ্য পরিমাপ করব। তাহলে প্রথমেই যদি আসি যে বালিকার কাঠামো থেকে প্লেনের দৈর্ঘ্যটা কিরকম হবে আর কি। তো এখান থেকে শুরু করে একদম প্লেনের শীর্ষবিন্দু পর্যন্ত এই দূরত্বটাকে আমরা বলতেছি x2, আমরা কি বলতেছি? x2। এবং এই বালিকার কাঠামো থেকে এই প্লেনের পাদবিন্দু পর্যন্ত আমরা এই দূরত্বটাকে বলতেছি x1। এখন যদি বালকের কাঠামো থেকে আমরা নির্ণয় করি, দেখেন বালকের কাঠামো থেকে একদম প্লেনের শীর্ষবিন্দু পর্যন্ত যে দূরত্বটা ছিল সেটা ছিল আমার x2 প্রাইম, এবং এই কাঠামো থেকে বালকের কাঠামো থেকে আমার প্লেনের পাদবিন্দু পর্যন্ত দূরত্ব ছিল আমার x1 প্রাইম। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখন বালিকার কাঠামো থেকে প্লেনের দৈর্ঘ্যটা পরিমাপ করতে চাই, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বালিকার কাঠামো থেকে প্লেনের দৈর্ঘ্য L = x2 - x1। তাহলে আমরা কিন্তু এখানে x2 থেকে x1 বাদ দিলেই কিন্তু আমরা প্লেনের দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি। এখানে যদি আমরা বালকের কাঠামো থেকে একটু লক্ষ্য করি, তাহলে দেখেন যে বালকের কাঠামো থেকে প্লেনের শীর্ষবিন্দু ছিল x2 প্রাইম এবং পাদবিন্দু পর্যন্ত দূরত্ব ছিল আমার x1 প্রাইম। তাহলে প্লেনের দৈর্ঘ্যটা আমরা কত পাবো? তাহলে প্লেনের দৈর্ঘ্যটা পাবো, বালকের কাঠামো থেকে প্লেনের দৈর্ঘ্যটা পাবো L0 = x2 প্রাইম - x1 প্রাইম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখলাম যে বালিকা আমার গতিশীল প্লেনের দৈর্ঘ্য পরিমাপ করেছে এবং বালকটা আমার স্থিতিশীল অবস্থায় প্লেনের দৈর্ঘ্য পরিমাপ করেছে। যদি আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি এখানে যে কার কাঠামো থেকে আমার প্লেনের দৈর্ঘ্যটা প্রকৃত দৈর্ঘ্য পাবো আর কি, তাহলে কিন্তু আপনারা সহজেই বলতে পারতেছেন, যেহেতু বালকটা আমার স্থিতিশীল অবস্থায় মানে প্লেনের স্থিতিশীল অবস্থায় দৈর্ঘ্যটা পরিমাপ করেছে, সেহেতু তার কাঠামো থেকে আমরা প্লেনের প্রকৃত দৈর্ঘ্য পাবো। কিন্তু বালিকা কিন্তু গতিশীল অবস্থায় প্লেনের দৈর্ঘ্য পরিমাপ করেছে, সেহেতু আমরা কিন্তু দৈর্ঘ্যটা একটু ছোট পাবো।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু আবারও এখানে একটা প্রশ্ন বললাম বা আমি আবারও একটা জিনিস বললাম, সেটা হচ্ছে যে গতিশীল অবস্থায় পরিমাপকৃত কোনো বস্তুর দৈর্ঘ্য কিন্তু এখানেও আমি কিন্তু ছোট বললাম। এই বিষয়টা আমরা আজকে লাস্টে বিষয়টা ক্লিয়ার করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা জিনিসটা মনে রাখবেন আর কি, যে আমি বললাম এখানে যে গতিশীল অবস্থায় যদি কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করা হয় সেটা আমরা ছোট পাবো, এবং এই বালিকার ক্ষেত্রেও কিন্তু সেই ঘটনাটাই ঘটছে আর কি। আমরা সেটা আজকে লাস্টে পড়বো আর কি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু আমাদের আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে। বিষয়টা কি দেখেন, লক্ষ্য করে এখানে প্লেনের বেগটা কি ছিল দেখেন। এখানে প্লেনের বেগটা যদি ধরি ভি, সেটা আমার ছিল এক্স অক্ষ বরাবর, এবং প্লেনের দৈর্ঘ্যটা আমরা কোন অক্ষ বরাবর নির্ণয় করেছি? এক্স অক্ষ বরাবর। তাহলে কিন্তু এখানে একটা আপনারা নোট লিখতে পারেন, যে নোটটা হচ্ছে দৈর্ঘ্য এবং বেগ একই ডিরেকশনে থাকবে, একই ডিরেকশনে থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই নোটটা কিন্তু আমার খুব কার্যকারী। এই নোটটা আমার যখন আমরা ম্যাথমেটিক্যাল সলভ করব তখন কিন্তু আমার এই জিনিসটা লাগবে, যে প্লেনের দৈর্ঘ্য বা যে কোনো বস্তুই হোক না কেন, সেগুলোর দৈর্ঘ্য এবং বেগটা একই ডিরেকশনে থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে আমরা বালিকার কাঠামো থেকে, বালিকাটা আমার গতিশীল অবস্থায় প্লেনের দৈর্ঘ্য পরিমাপ করেছে, সেখানে পাইলাম L = x2 - x1, এবং বালকটা স্থিতিশীল অবস্থায় প্লেনের দৈর্ঘ্য পরিমাপ করেছে, সেখানে পাইলাম L0 = x2' - x1'। এবং এখানে আপনারা দেখলেন যে বালকটার কাঠামো থেকে, বালকটার সাপেক্ষে যেহেতু প্লেনটা স্থির ছিল, সেহেতু সেখান থেকে কিন্তু আমরা প্রকৃত দৈর্ঘ্যই পাবো প্লেনের, তাই না? ওকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর যদি আমরা আসি, তাহলে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে লরেন্স রূপান্তর সূত্র হতে আমরা দুইটা ইকুয়েশন পাইছি। দেখেন যে x1' = x1 - vt √1 - v²/c², এবং x2' = x2 - vt √1 - v²/c²। ওকে। তো এখানে লরেন্স ট্রান্সফর্ম থেকে আমরা শিখেছি কিন্তু যে আলোর বেগের কখনো পরিবর্তন হয় না, এটা সর্বদাই কনস্ট্যান্ট থাকবে। তো আমরা এই দুইটা ইকুয়েশন এখন আমরা কোনটাতে বসিয়ে দেব? দেখেন, বালকের কাঠামো থেকে কিন্তু আমি প্লেনের প্রকৃত দৈর্ঘ্য পেয়েছি, এবং বালিকার কাঠামো থেকে কিন্তু আমি প্রকৃত দৈর্ঘ্য পাইনি, সেখানে কিন্তু ছোট দৈর্ঘ্য পেয়েছি, তাই না? এবং কিভাবে সেটা কিন্তু আমি লাস্টে এই বিষয়টা ক্লিয়ার করতে চেয়েছি আর। ওকে। তো আমরা দেখলাম বালকটা আমার স্থির অবস্থায় প্লেনের দৈর্ঘ্য পরিমাপ করেছে, সেহেতু আমরা এখানে প্রকৃত দৈর্ঘ্য পাবো, সেহেতু এই দুইটা সমীকরণটা আমি এই আমার বালকের কাঠামো থেকে যে প্লেনের দৈর্ঘ্যটা পাইলাম সেখানে আমরা বসিয়ে দিব। তো যদি বসিয়ে দিই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি পাই একটু যদি লক্ষ্য করেন, তাহলে এখানে x2' এর মানটা কি আছে, যে x2 - vt √1 - v²/c² মাইনাস x1' এর মানটা পাইতেছি x1 - vt √1 - v²/c²। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখেন আমাদের হরগুলো কিন্তু দুটারই সমান আর কি। তাহলে দুটা যদি সমান হয় তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে 1 - v²/c²। কেমন? এখন এটা দ্বারা এটা ভাগ করলে 1 হয়, এটা দ্বারা 1 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে আমরা পাবো x2 - vt মাইনাস x1, এই মাইনাস আর এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস vt। তখন এই vt আর এই vt কেটে দিলাম। যদি আমরা কেটে দেই তাহলে আমরা কি পাচ্ছি দেখেন, যে x2 - x1 √1 - v²/c²। তো আমরা বালিকার কাঠামো থেকে কি পেয়েছিলাম, যে L = x2 - x1, সেটা আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা কি পাই দেখেন, একটু লক্ষ্য করেন। তাহলে পাবো আমরা যে L0 = ছিল আমাদের কি ছিল, যে x2 - x1 √1 - v²/c²। কেমন? ওকে।
তো আমরা বালিকার কাঠামো থেকে যখন প্লেনের দৈর্ঘ্য পরিমাপ করলাম তখন পাইলাম x2 মাইনাস x1। তো এখানে আমরা যদি x2 মাইনাস x1 এর মান এই সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি, আলটিমেটলি পাচ্ছি এখানে √1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। অতএব L নট ইকুয়াল টু এটা পাইলাম। কেমন? তো আমরা যদি একটু সমীকরণটা একটু সাজিয়ে নিই তাহলে আমাদের সমীকরণটা দাঁড়ায় L ইকুয়াল টু L নট √1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে এইটাই আমার দৈর্ঘ্য যে সংকোচন বিষয়টা ঘটে, এটাই আমাদের প্রকৃত যে সমীকরণ সেটা আমরা পেয়ে গেলাম আর কি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে আমি কিন্তু বলেছিলাম যে গতিশীল অবস্থায় পরিমাপকৃত কোনো বস্তুর দৈর্ঘ্য কিন্তু অবশ্যই ছোট হবে, এবং কিভাবে হবে সেটা কিন্তু আমরা লাস্টে বলতে চেয়েছি। ঠিক আছে, সেটা আমি দেখাবো, কিন্তু এই সমীকরণ থেকেও সেই বিষয়টা কিন্তু একটু নির্ণয় করা যায়। দেখেন, আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। ধরেন এখানে এই সিটা কি ছিল, আলোর বেগ। তাহলে আলোর বেগ আমরা কত জানছি, আমরা কিন্তু জানছি যে 30 কোটি মিটার পার সেকেন্ড আর কি। তাহলে ধরেন এইটা, এই আলোর বেগ দ্বারা যদি কোনো একটা বস্তুর বেগকে ভাগ দেওয়া হয় তাহলে কিন্তু কোনো একটা ফ্র্যাকশন মান পাবো। ধরেন কত ফ্র্যাকশন, 0.6 পাইলাম আর কি। ওকে, 0.6 পাইলাম। এখন যদি আমি 1 থেকে 0.6 বাদ দিই তাহলে কত পাবো, তাহলে কিন্তু পাবো 0.4। তাহলে সেটাকে আবার রুট যদি করি তাহলে আরও মানটা ছোট হয়ে যাবে। তাহলে সেই মানটা দ্বারা যদি আমরা এই এল নটকে যদি গুণ করি তাহলে কিন্তু আলটিমেটলি আমার এই এল এর মানটা কিন্তু ছোট হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এখান থেকেও বুঝতে পারতেছি যে আমার এল নটটা বড়, এলটা আমার ছোট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টাকে আপনারা, আমার মনে হয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমার এল নটটা কি ছিল, যে বালকের কাঠামো থেকে স্থির অবস্থায় প্লেনের দৈর্ঘ্য, যেটা ছিল আমাদের প্রকৃত দৈর্ঘ্য। আর এলটা কি ছিল, বালিকার কাঠামো থেকে প্লেনের গতিশীল অবস্থায় দৈর্ঘ্য, যেটা আমার ছোট ছিল আর কি। তো আমরা এখানেও এই বিষয়টা জানলাম আর কি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা বিষয় লক্ষ্য করেন, আমাদের যে প্রকৃত একটা বা আমরা যে দৈর্ঘ্য সংকোচনের যে সমীকরণটা পাইলাম এখানে, এই সমীকরণটি আমরা অনেকগুলো চলক ব্যবহার করছি। এখানে এল আছে, এখানে এন নট √, এখানে আছে ভি আছে এবং সি আছে। তাহলে এর পূর্ণ বিবরণ সম্পর্কে যদি একটু আমরা জানতে চাই, ধরেন এখানে লক্ষ্য করেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে এখানে এল নটটা হচ্ছে কার সাপেক্ষে ছিল, এল নটটা ছিল কিন্তু বালকের কাঠামো থেকে স্থিতিশীল অবস্থায় পরিমাপকৃত প্লেনের দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে বলতে পারি যার সাপেক্ষে বস্তু স্থির, তার কাঠামোতে পরিমাপকৃত দৈর্ঘ্য। দৈর্ঘ্য, বা আমরা এখানে কি বলতে পারি, প্রকৃত দৈর্ঘ্য কিন্তু বলতে পারি আর কি। কেমন, প্রকৃত দৈর্ঘ্য। কেমন, ওকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এল নট সম্পর্কে জানলাম। এখন যদি এল এর বিষয়টা আসি, তাহলে এলটা কি ছিল, এলটা ছিল আমার বালিকার কাঠামো থেকে আমার ওই গতিশীল অবস্থায় পরিমাপকৃত প্লেনের দৈর্ঘ্য আর কি। তাহলে আমরা এলটাকে বলতে পারি যার সাপেক্ষে বস্তু গতিশীল, কেমন, তার কাঠামোতে পরিমাপকৃত দৈর্ঘ্য। তার কাঠামোতে পরিমাপকৃত দৈর্ঘ্য।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এল জানলাম, এল নট জানলাম। এখন ভিটা হচ্ছে বস্তুর বেগ। ভিটা আমার কিসের বেগ? বস্তুর বেগ। কেমন? ওকে। আর এখানে সি তো আমরা জানি আলোর বেগ। আলোর বেগ যেটা আমরা জানি, কত জানি? 30 কোটি। তাহলে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড আলোর বেগ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা দৈর্ঘ্য যে সংকোচন ঘটে তার ইকুয়েশনটা আমরা শিখলাম। সেটা হচ্ছে L = L0 √1 - v²/c²। এবং এখানে আমার যে চলকগুলো ইউজ করেছি সেখানে তার পূর্ণ বিবরণ সম্পর্কেও জানলাম। L0টা কি ছিল? যার সাপেক্ষে বস্তু স্থির তার কাঠামোতে পরিমাপকৃত দৈর্ঘ্য, অথবা এটাকে আমরা বলতে পারতেছি প্রকৃত দৈর্ঘ্য। আমরা এল সম্পর্কেও জানলাম। এলটা কি ছিল? যে যার সাপেক্ষে বস্তু গতিশীল তার কাঠামোতে পরিমাপকৃত দৈর্ঘ্য। এবং ভিটা কি? বস্তুর বেগ। আর সিটা কি? আলোর বেগ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মোটামুটি আমি আশা করতেছি আপনারা দৈর্ঘ্য সংকোচনের যে সমীকরণটা আমরা নির্ণয় করলাম এই সম্পর্কে মোটামুটি আপনাদের একটা ধারণা হয়ে গেছে। তো আমরা এখন আসি আপনাদের কিন্তু একটা বিষয় কিন্তু আমি ক্লিয়ার করতে চেয়েছি, তাই না? যে আসলে গতিশীল অবস্থায় পরিমাপকৃত বস্তুর দৈর্ঘ্য কিভাবে সংকোচন বা ছোট হয়ে আসতেছে। আমরা যদি সেই বিষয়টা একটু লক্ষ্য করি, ধরেন এখানে একটা বালিকা আছে। তাহলে বালিকা ছিল, বালিকার কাঠামোটা কি ছিল? এস। এটা ছিল জেড প্রাইম, এটা ছিল আমার এটা ছিল আমার জেড, এটা ছিল এক্স, আর এটা ছিল আমার ওয়াই। ওকে। তো এখানে আমার কি ছিল? বালিকা ছিল একটা। ওকে, যদি আমরা বালিকা অঙ্কন করি তাহলে বালিকা অঙ্কনটা ধরে। তো আমার আরেকটা কি ছিল? প্লেন ছিল আর কি, তাই না? যে এখানে প্লেনটা গতিশীল অবস্থায় ছিল, একটা প্লেন। তো প্লেনটা কি বেগে যাচ্ছিল? ধরেন সে কিন্তু ভি বেগে যাচ্ছিল, তাই না? ভি বেগে যাচ্ছিল আর কি। ওকে। তো তাহলে এখানে দেখতেই পাচ্ছেন যে বালিকার সাপেক্ষে কিন্তু প্লেনটা ভি বেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই বিষয়টা বলার আগে আপনাদের যদি আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে বলেন তো যে আমরা একটা বস্তুকে কখন দেখতে পারি, তাহলে কিন্তু আপনারা সহজেই বলতে পারবেন যে একটা বস্তু থেকে যখন আলো আমাদের চোখে আসে তখনই কিন্তু সেই বস্তুটা আমরা দেখতে পারি। তো ঠিক আছে, আমরা সেই বিষয়টাও জানলাম যে আমরা কখন একটা বস্তুকে দেখতে পারি। যখন বস্তু থেকে একটা আলো আমাদের চোখে আসে তখনই আমরা বস্তুটাকে দেখতে পারি। ঠিক আছে। তো ধরেন এখানে প্লেনের শীর্ষবিন্দু, প্লেনের বালিকার কাঠামো থেকে আমি কিন্তু প্লেনের দৈর্ঘ্য মাপবো গতিশীল অবস্থায়। কেমন? তো প্লেনের শীর্ষবিন্দু এইটা হচ্ছে আমার পাদবিন্দু। তো ধরেন শীর্ষবিন্দু থেকে একটা আলো আমার বালিকার চোখে আসলো। কেমন? আসার পর তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা বিষয় লক্ষ্য করেন, প্লেনের শীর্ষবিন্দু থেকে বালিকার চোখে আলোটা আসতে একটু হলেও কিন্তু সময় লাগবে। ধরেন আমার 0.05 সেকেন্ড লেগেছে। তাহলে 0.05 সময় লেগেছে আর কি। তাহলে এই যে আলোটা এখান থেকে আমার এখানে আসতে আমার সময় কত লেগেছে? 0.05 সেকেন্ড। তাহলে এই সময়ের মধ্যে এই প্লেনটা কি স্থির থাকবে? সে তো গতিশীল অবস্থায় ছিল, সে কিন্তু স্থির থাকবে না। তাহলে সে কোথায় যাবে? এই সময়ের মধ্যে ধরলাম এই শীর্ষবিন্দুটা তখন কিন্তু এই জায়গায় চলে যাবে প্লেনটা। তখন প্লেনের শীর্ষবিন্দু যদি এখানে চলে আসে তাহলে দেখেন বিষয়টা কি হচ্ছে। তাহলে বিষয়টা প্লেনের পাদবিন্দু কিন্তু এই জায়গায় চলে আসবে। কেমন? এই জায়গায় আর কি চলে আসবে। তাহলে দেখতেছি যখন এই সময়ের মধ্যে প্লেনের শীর্ষবিন্দুটা এই জায়গাতে আসলো তখন কিন্তু পাদবিন্দু এই জায়গায় আসবে। এখানে একটা বিষয় লক্ষ্য করেন যে শিক্ষার্থী বন্ধুরা, যে বালিকার কাছে কিন্তু শীর্ষবিন্দুটা সে আগেই টার্গেট করেছে। সে শীর্ষবিন্দু কিন্তু ওই পয়েন্টেই সে কাট করবে। কেমন? সে পরে যখন তার পাদবিন্দু দেখতে যাবে তখন কিন্তু সে এখানে আর দেখতে পাবে না। ওই সময়ের মধ্যে প্লেনটা এখানে যাওয়ার কারণে সে পাদবিন্দু কিন্তু এই জায়গায় দেখতে পারবে। কেমন? তখন এই পাদবিন্দু থেকে যদি একটা আলোক রশ্মি তার চোখে আসে তখন কিন্তু এই বালিকার কাছে প্লেনের দৈর্ঘ্য কতটুকু মনে হবে? এই যে এইটুকু মনে হবে, এইটুকু দৈর্ঘ্যটা মনে হবে।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে শিখলাম যে গতিশীল অবস্থায় পরিমাপকৃত কোনো বস্তুর দৈর্ঘ্য সেটা কেমন হবে, অবশ্যই ছোট হবে। সেটা কিন্তু আমরা একটা ফিগারের মাধ্যমে দেখলাম আর কি, বিষয়টা ক্লিয়ার হলাম। আমি আপনাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার করতে চেয়েছিলাম, সেটা আমরা ইকুয়েশনের মাধ্যমে দেখেছি, এখানে একটা চিত্রের মাধ্যমে কিন্তু দেখলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা বিষয় লক্ষ্য করেন, বিজ্ঞানী আইনস্টাইন যখন বললেন যে দৈর্ঘ্য, ভর এবং সময় এগুলো সবগুলোই আপেক্ষিক, এগুলো সবগুলোরই পরিবর্তন সম্ভব, এবং এই পরিবর্তনটা কার রেসপেক্টে তুলনা করেছে, আমরা এই পরিবর্তনটা প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে তিনি তুলনা করেছেন। এবং সেটাও দেখলাম যে আসলে গতিশীল অবস্থায় যদি কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করা হয় তাহলে সেটা ছোট হয়ে যায় কি, বা সংকোচন ঘটে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মোটামুটি আমি আশা করব যে আপনারা এই দৈর্ঘ্য সংকোচনের বিষয়টা ক্লিয়ার হয়েছে নাকি। যদি আমরা সবাই এই বিষয়টা সম্পর্কে মোটামুটি সবাই ভালো একটা ধারণা আসে, তাহলে কিন্তু আমরা এখন ম্যাথ করতে পারি, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ম্যাথ সলভ করব। দেখেন, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা একটা ম্যাথ দেখতে পাচ্ছি। এখানে বলা আছে যে পৃথিবীতে একটি রকেটের দৈর্ঘ্য 100 মিটার, তাই না? যখন এটা উড়ছিল তখন পৃথিবীতে অবস্থিত একজন পর্যবেক্ষক এর দৈর্ঘ্য 99 মিটার নির্ণয় করলেন, তাহলে রকেটের বেগ নির্ণয় করো আর কি। তাহলে এখানে বস্তুটা কি ছিল, রকেট ছিল। তাহলে এখন বলেন স্থির অবস্থায় রকেটটার দৈর্ঘ্য কত ছিল। এখানে বলা হয়েছে যে পৃথিবীতে একটি রকেটের দৈর্ঘ্য 100 মিটার। তাহলে মনে করেন যখন এই রকেটটা আমার ভূপৃষ্ঠ থেকে উড্ডয়ন হয় না আর কি, তখন কিন্তু তার প্রকৃত দৈর্ঘ্য আমরা পাবো, তাই না? তখন রকেটটা কি ছিল, স্থির ছিল। তাহলে স্থিতিশীল বা স্থির থাকা অবস্থায় যে দৈর্ঘ্যটা আমরা পরিমাপ করি সেটাই কিন্তু আমার প্রকৃত দৈর্ঘ্য, এবং সেটা ছিল L0। তাহলে আমাদের L0 কত দেওয়া আছে, তাহলে L0 সমান সমান এখানে 100 মিটার দেওয়া আছে, 100 মিটার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখেন তারপরে বলছে যখন এটা উঠছিল তখন পৃথিবীতে অবস্থিত একজন পর্যবেক্ষক এর দৈর্ঘ্য 99 মিটার নির্ণয় করলেন। তাহলে একটা বিষয় লক্ষ্য করেন, আমরা কিন্তু এর আগেই দেখেছি যে গতিশীল অবস্থায় যদি কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করা হয় সেটা অবশ্যই ছোট হয়ে যাবে এবং দৈর্ঘ্যটা আমার সংকোচন ঘটবে। তাহলে গতিশীল অবস্থায় যে দৈর্ঘ্যটা পাইলাম সেটা কিন্তু আমার L ছিল, এবং L এর মান কত পাইলাম, এখানে 99 মিটার দেওয়া আছে আর কি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর কি বললেন দেখেন, যে তাহলে বলছে যে তাহলে রকেটের বেগ নির্ণয় করো। তাহলে রকেটের বেগ v ইকুয়াল টু হোয়াট। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোর বেগ কত জানি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখেন দৈর্ঘ্য সংকোচনের যে আমরা একটা সমীকরণ শিখছিলাম, সেই সমীকরণটা কি ছিল, L ইকুয়াল টু L0 ইন্টু √1 - v²/c²। কেমন? তো এখানে আমরা মোটামুটি L0 জানি, L জানি, v বের করতে বলছে এবং c টা আমরা কিন্তু জানি। তাহলে এখানে এই ইকুয়েশনে যদি আমরা বসিয়ে দেই তাহলে L টা পাবো 99, L0 টা হচ্ছে 100 ইন্টু √1 - v এর মানটা পাইলাম, বের করব v², এবং এখানে যদি আমরা c এর মানটা বসিয়ে দেই তাহলে 3 × 10⁸। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখান থেকে একটা v এর মানটা পাবো, তাই না? তো v এর মানটা তাহলে সেটা হবে এত মিটার পার সেকেন্ড। এটাই আমার অ্যানসার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা আপনারা ক্যালকুলেশন করেন কত আসতেছে দেখেন তো একটু। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যালকুলেশন করে আসছে আমার 4.2 × 10⁷ মিটার পার সেকেন্ড। কেমন? তো এটা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, এবং অঙ্কটা খুবই ইজি ছিল। আমাদের দৈর্ঘ্য সংকোচনের বিষয়টা আমরা ক্লিয়ার হলাম এবং অঙ্কটাও সলভ করে ফেললাম। এখন আমরা দ্বিতীয় ম্যাথ যদি করতে চাই, একটু যদি লক্ষ্য করি আর কি, হ্যাঁ, দ্বিতীয় ম্যাথটা তাহলে কি আসতেছে দেখেন। এখানে দেওয়া আছে একটি মিটার স্কেলকে, কি বলছে, একটি মিটার স্কেলকে তার দৈর্ঘ্য বরাবর মহাশূন্যে 2.6 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলে এর দৈর্ঘ্য কত মনে হবে আর কি, তাই না? তাহলে একটি মিটার স্কেল বলেই দিছি, তাহলে প্রকৃত দৈর্ঘ্য কত মিটার ছিল, 1 মিটার ছিল। তাহলে আমরা প্রকৃত দৈর্ঘ্য কত কি ধরছি, L0 ধরেছিলাম, সেটা ছিল আমাদের 1 মিটার।
এখন বলছে একটি মিটার স্কেলকে তার দৈর্ঘ্য বরাবর মহাশূন্যে এত বেগে নিক্ষেপ করা হলে, তাহলে কত বেগ নিক্ষেপ করা আছে, বস্তুর বেগটা দেওয়া আছে 2.6 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। কেমন? তাহলে বস্তুর বেগও আমরা জানলাম। এখন বলছে নিক্ষেপ করা হলে তাহলে এর দৈর্ঘ্য কত হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনি কিন্তু এর আগেই জেনেছেন যে গতিশীল অবস্থায় কোনো বস্তুর দৈর্ঘ্য যদি আমরা পরিমাপ করি সেটা কিন্তু ছোট হবে এবং সেটা কিন্তু দৈর্ঘ্য সংকোচন ঘটবে, এবং সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি, এল দ্বারা প্রকাশ করেছি। তাহলে এখানে গতিশীল অবস্থায় প্লেনের যে দৈর্ঘ্যটা পাবো সেটা হচ্ছে এল ইকুয়াল টু হোয়াট। তো আমরা যদি আসি এখন ইকুয়েশনটা যদি আমরা করি, তাহলে ইকুয়েশনের মাধ্যমে ইকুয়েশনটা আমাদের ছিল কি, এল ইকুয়াল এল নট ইন্টু √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। কেমন? তো এখানে আমরা এল এর মানটা যদি বসিয়ে দিই, এল এর মানটা আমরা নির্ণয় করব, এল নটটা ছিল 1 মিটার ইন্টু √1 মাইনাস ভি এর মান কত, 2.6 ইন্টু 10⁸। কেমন? এইটার উপর স্কোয়ার, এবং সেখানে সি ছিল, সিটা হচ্ছে 3 ইন্টু 10⁸ ইন্টু স্কোয়ার। তা আলোর বেগ আমরা কত জানি, 3 ইন্টু 10⁸, তারপর স্কোয়ার। কেমন? তো আমরা এখানে এল এর মানটা পাবো, দেখেন যে 0.499 মিটার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু দ্বিতীয় ম্যাথটাও সলভ করলাম আর কি, যে এখানে পাইলাম এল ইকুয়াল টু 0.499 মিটার। তাহলে কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এর আগেও বলেছি যে গতিশীল অবস্থায় কোনো বস্তুর দৈর্ঘ্য যদি আমরা পরিমাপ করি তাহলে সেটা অবশ্যই ছোট হবে এবং দৈর্ঘ্যটা সংকোচন ঘটবে। কেমন? তাহলে এখানে দেখেন প্রকৃত দৈর্ঘ্য ছিল 1 মিটার, যখন গতিশীল অবস্থায় পরিমাপ করেছি সেটা হলো 0.499 মিটার আর কি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এখন নেক্সট ম্যাথটা করতে চাই আর কি, তাহলে একটু দেখেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন একদম লাস্ট যে ম্যাথটা ছিল সেটা যদি আমরা একটু সলভ করি তাহলে কি পাবো। দেখেন এখানে প্রশ্নে বলছে যে 1.5 মিটার দৈর্ঘ্যের একটি দণ্ড, তাহলে আমার প্রকৃত দৈর্ঘ্য কত, 1.5, এক্স অক্ষের উপর অবস্থান করছে, আর একটি মহাশূন্য যান এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ নিয়ে 0.6 সি বেগে গেলে মহাশূন্যচারী কত লম্বা দৈর্ঘ্যের দণ্ড দেখবে, তাই না? তাহলে এখানে আমাদের যে বিষয়টা বলছে যদি আমরা ফিগারের মাধ্যমে সেই বিষয়টা একটু লক্ষ্য করি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু দেখেন যে এইটা ছিল আমার কাঠামো, এটা ছিল এক্স, এটা ছিল ওয়াই, এটা ছিল আমার জেড। কেমন? তো এখানে একটা আমার দণ্ড ছিল আর কি, তো এখানে আমার একটা দণ্ড ছিল, এই দণ্ডটা, তো এই দণ্ডটা এক্স অক্ষের উপর ছিল, বলেই দিছে যে 1.5 মিটার দৈর্ঘ্যের একটি দণ্ড এক্স অক্ষের উপর অবস্থান করতেছে। তাহলে এখানে আমরা পাইলাম, তাহলে আমরা এটা কি পাবো, প্রকৃত দৈর্ঘ্য কত সেটা বলেই দিছে 1.5 মিটার। কেমন? প্রকৃত দৈর্ঘ্য কত পাইলাম, 1.5 মিটার। ঠিক আছে, এবং তারপর বলছে যে আর একটি মহাশূন্য যান এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ নিয়ে, 30 ডিগ্রি কোণে, তাহলে একটি এক্স অক্ষের সাথে কোণ 30 ডিগ্রি কোণে, তাই না, একটা মহাশূন্য যান। তাহলে আমরা যদি একটা রকেট কল্পনা করি, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা মহাশূন্য যান এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ নিয়ে 0.6 সি বেগে গেলে আর কি, তাই না, মহাশূন্যচারী কত লম্বা দৈর্ঘ্যের দণ্ড দেখবে আর কি। ঠিক আছে, ওকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু মোটামুটি চিত্রটা অঙ্কন করেছি, এবং এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ ছিল, 30 ডিগ্রি। তাহলে এখানে দেখেন আমরা যখন এই সূত্রগুলা, যে দৈর্ঘ্য সংকোচনের সূত্রটা আমরা যখন নির্ণয় করলাম আর কি, তখন কিন্তু দেখেছি যে বস্তুর বেগটা যে ডিরেকশনে থাকবে বস্তুর দৈর্ঘ্যটা আমার কিন্তু সেম ডিরেকশনে থাকবে, তাই না? এটা কিন্তু আমরা বলছিলাম এটা, এবং আপনাদের কিন্তু আমি বলেছি যে এটা নোট করে নেওয়ার জন্য আর কি। তো আশা করছি আপনারা সবাই নোট করে নিয়েছেন। এবং দেখেন এখানে তাহলে বস্তুর দণ্ডটা ছিল এক্স অক্ষ বরাবর, কিন্তু আমার এই বস্তুর গতিটা আমার গেছে এরকম অ্যাঙ্গেল বরাবর, তাই না?
তাহলে এটা কি, যেহেতু দণ্ডটার দৈর্ঘ্য আমার এক্স অক্ষ বরাবর আছে, তাহলে এই বস্তুর বেগকেও আমার কিন্তু এক্স অক্ষ বরাবর নিয়ে আসতে হবে। তাহলে আমরা জানি যে থিটা যার কস তার, তাহলে থিটাটা কার সাথে আছে, এক্স অক্ষের সাথে আছে। তো যদি আমি এক্স অক্ষ বরাবর এই বেগটাকে আমি নিয়ে আসি, বা যদি আমি উপাংশ আকারে লিখি, তাহলে কি আসবে, আমার এক্স অক্ষ বরাবর বেগটা আসবে 0.6c ইন্টু কস 30 ডিগ্রি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কস কেন লিখলাম, আমরা জানি থিটা যার কস তার, একদম সংক্ষিপ্তভাবে, কেমন। তো এখান থেকে যদি আমরা মানটা বের করি, তাহলে 0.52c পাবো আর কি। তাহলে আমরা বেগ পাইলাম। তাহলে দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এক্স অক্ষ বরাবর ওই দণ্ডের দৈর্ঘ্য পেয়েছি, ওই এক্স অক্ষ বরাবর কিন্তু বস্তুর বেগও পাইলাম। তাহলে কিন্তু আমরা সহজে এখন নির্ণয় করতে পারবো। তাহলে দেখেন এখানে আমরা এল নট ইকুয়াল টু কত পাইলাম, 1.5 মিটার, কেমন, ওকে। তারপরে এলটা, তারপরে আমরা কি পাইছি, এলটা আমাকে নির্ণয় করতে বলছে, তাই না, ওকে। তাহলে বেগটা কত পাইলাম, বেগটা পাইছি 0.52c, এত সি পাইলাম আর কি, ওকে। আর আমরা জানি সিটা হচ্ছে আলোর বেগ, সিটা কিসের বেগ ছিল, আলোর বেগ ছিল, ওকে, আলোর বেগ। তা আবার যদি প্রশ্নটা একটু বলতে চাই, এখানে বলে দেখেন যে 1.5 মিটার দৈর্ঘ্যের একটি দণ্ড এক্স অক্ষের উপর অবস্থান করতেছে। আমরা কিন্তু প্রশ্নে যা বলেছে সেটা কিন্তু আঁকাইছি আমরা, দেখেন যে এখানে আমার 1.5 মিটারের একটি দণ্ড এক্স অক্ষের উপর অবস্থান করতেছে। তাহলে এটা আমার এক্স অক্ষ, তার উপরে একটা দণ্ড আমার অবস্থান করতেছে, সেটা আমার 1.5 মিটার দৈর্ঘ্য, ঠিক আছে। সেটা আমার যেহেতু স্থির অবস্থানে ছিল, সেটা অবশ্যই প্রকৃত দৈর্ঘ্যই হবে, যার কারণে আমরা এল নট ইকুয়াল টু লিখলাম 1.5 মিটার। এরপরে বললো যে আর একটি মহাশূন্য যান এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ নিয়ে। তাহলে দেখেন আমরাও কিন্তু সেটাও অঙ্কন করে ফেললাম যে এই এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ নিয়ে একটা মহাশূন্য যান আমার উপরের দিকে গমন করতেছে আর কি। তাহলে সেটা 30 ডিগ্রি কোণ নিয়ে কত বেগে, 0.6 কি বেগে গেলে মহাশূন্য চারের কাছে কত দৈর্ঘ্যের দণ্ড মনে হবে। তাহলে যেহেতু বস্তুটা গতিশীল ছিল এবং গতিশীল অবস্থায় বস্তুটার দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে বলছে, তাহলে আমরা অবশ্যই আমাদের প্রকৃত দৈর্ঘ্য পাবো না, সেটা হচ্ছে এল ইকুয়াল টু এল নট, ওকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন যে ইকুয়েশনটা জানি, যদি সেই ইকুয়েশনটা আমরা যদি লিখি আর কি, যে এল ইকুয়াল টু এল নট ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, কেমন। তো এখানে এই মানগুলো যদি একটু বসিয়ে দিই, তাহলে আমরা এল এর মানটা নির্ণয় করব। এল নটটা কত পেয়েছি, 1.5 ইন্টু রুট ওভার 1 মাইনাস, তাহলে ভি এর মান কত দেখেন তো, ভি এর মান দেওয়া আছে বা বের করেছি 0.52c, তার উপর আমাদের কি হয়ে যাবে স্কোয়ার, ওকে, আর নিচে হচ্ছে সি স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানেও সি স্কোয়ার, উপরেও সি স্কোয়ার কেটে গেলে আমাদের এই মানটা আসবে 1.28 মিটার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু অতি সহজেই এই ম্যাথটা করে ফেললাম। এই ম্যাথটা একটু ডিফিকাল্ট ছিল, কিন্তু আমাদের কাছে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার ছিল বিধায় আমরা কিন্তু অতি সহজেই ম্যাথটা সলভ করে ফেলেছি আর কি, তাই না। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক্লাসটা এই পর্যন্তই ছিল এবং আপনারা আশা করতেছি সহজে এই বিষয়টা বুঝে গেছেন এবং আমাদের দৈর্ঘ্য সংকোচনটার বিষয়টা আমরা জেনে গেলাম আর কি। তো ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ, ঠিক আছে, ওকে।